ওকে ইনশাআল্লাহ আর জন্য গেছে। চলো আমাদের আজকের ক্লাস শুরু করি। চলো আজকের ক্লাসে নাম আছে না? পিপিটিতে নাম আছে 6 পিপিটি থাকো 6 পিপিটি। চলো আজকের ক্লাসে প্রথম সৃজনশীল উদ্দীপকে কি বলা আছে? উদ্দীপকে বলা আছে যে জনাব সোহেল একটি ব্যাংক থেকে ত্রৈমাসিক 5% হারে 8 বছরের জন্য 6 লক্ষ টাকা সংগ্রহ করেন। তিনি উক্ত টাকা ব্যাংকে 8 বছরের জন্য 9.5% হারে মাসিক চক্রবৃদ্ধিতে রাখতে চান। অন্যদিকে তার বন্ধু সুমন পরামর্শ দিলেন যে উক্ত টাকা একটি জমি কিনলে একই সময় তার মূল্য 12 লক্ষ টাকা হবে। তাছাড়াও ওই জমি থেকে ফসল উৎপাদন করে তার আরো 2 লক্ষ টাকা আয় হতে পারে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আজকের উদ্দীপক। তো এইখানে এই হচ্ছে আমাদের উদ্দীপকের হচ্ছে প্রথম সৃজনশীল বলা আছে। আবার আরিয়ান ভাইয়া বলতেছে কি আবার টাকা পয়সা নিয়ে চলে এসছে। হ্যাঁ ভাইয়া আমার কাজই তো এটা। টাকাগুলা ইনশাল্লাহ আমরা হচ্ছে দানশীল মানুষ, আমাদের মন ভরে আমরা দিয়ে যাবো, সমস্যা নেই। আবার টাকা পয়সা নিয়ে চলে এসছে। হ্যাঁ ভাইয়া সমস্যা নাই, আপনাকে স্বাগতম ক্লাসে। আমরা চাই আপনি হইতেছে কি লজিক টজিক কি জানে পড়া এগুলা আসেন। ঠিক আছে, সমস্যা নাই। প্রথম প্রশ্নে আমাকে বলেছে চক্রবৃদ্ধি সুদ কি? আমরা সবাই জানি সুদ আসলের উপর যে সুদ ধার্য করা হয় তাকে কি বলা হয়? চক্রবৃদ্ধি সুদ। তারপরে প্রশ্ন বলছে ঋণের কিস্তি পরিশোধে অর্থের সময়মূল্যের ধারণা ব্যাখ্যা করো। ঠিক আছে, ঋণের কিস্তি পরিশোধে অর্থের সময়মূল্যের ধারণা হচ্ছে ঋণ গ্রহণের সিদ্ধান্ত দিতে পারে। ঠিক আছে, ঋণ গ্রহণের সিদ্ধান্ত দিতে পারে। ওকে, তারপর গত বছর জনাব সোহেলের গৃহীত ঋণের প্রকৃত সুদের হার নির্ণয় করো। কলম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে, গৃহীত ঋণের প্রকৃত সুদের হার। ঠিক আছে, এখানে কি বলছে? প্রকৃত সুদের হার। ঠিক আছে, তো আমরা গত ক্লাসে প্রকৃত সুদের হারের একটা সূত্র শিখেছিলাম। সূত্রটা কি ছিল ভাইয়া? সূত্রটা ছিল কি? জনাব সোহেলের গৃহীত ঋণের প্রকৃত সুদের হার নির্ণয়। জনাব একটু কিউট করা দরকার। জনাব সোহেলের গৃহীত ঋণের প্রকৃত সুদের হার নির্ণয়। গৃহীত ঋণের প্রকৃত সুদের হার নির্ণয়। ঠিক আছে, তারপর প্রকৃত সুদের হার নির্ণয় সূত্রটা কি? EAR বা ইফেক্টিভ অ্যানুয়াল রেট, EAR is equal to 1 plus I by M to the power M minus 1 into 100। ঠিক আছে, এখানে চলে যায় আই মানে কি? আই মানে আমরা সবাই জানি কি? আই হচ্ছে সুদের হার। ঠিক আছে, এখানে সুদের হার কত বলা আছে? 9.5% হারে। ঠিক আছে, তো আমরা আয়ের মান কত লিখবো এখানে? 9.5। এখানে বারবার ঘোলা হয়ে যাচ্ছে। এখন ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এখানে আয় অর্থাৎ সুদের হার কত? সুদের হার হচ্ছে 9.5
5%, অর্থাৎ এটাকে আমরা কত দ্বারা ভাগ করবো? 100 দ্বারা ভাগ করবো। 9.5% ভাগ 100 সমান সমান কত আসে? 0.095। ঠিক আছে, ওয়েট দ্যাট, একটু অপেক্ষা করো, একটা ঝামেলা আছে, এখানে একটা ঝামেলা আছে, একটু অপেক্ষা করো, দেখতেছি। জি ঠিক আছে এখন, আচ্ছা ঠিক আছে, প্রশ্নটা দেখো কি বলছে। প্রশ্নটা দেখ, আমরা সবাই জানি কি আয় মানে কি? আয় মানে কি হচ্ছে? আয় মানে হচ্ছে কি? বার্ষিক সুদের হার। তো এখানে কি বলা আছে? কবে 8 বছরের জন্য 9.5% হারে মাসিক চক্রবৃদ্ধিতে রাখতে চান। ঠিক আছে, এখন চক্রবৃদ্ধি যে হারটা আছে ওই হারটা কি হবে আমার? ওই হারটা হবে মাসিক চক্রবৃদ্ধিতে না, ঠিক ওকে। এখন জনাব সোহেলের গৃহীত ঋণ, গৃহীত ঋণ কোথেকে ঋণ করছে? জনাব সোহেল একটি ব্যাংক থেকে ত্রৈমাসিক 5% হারে 4 বছরের জন্য 6 লক্ষ টাকা সংগ্রহ করে। ঠিক আছে, ত্রৈমাসিক 5% হারে। ঠিক আছে, ত্রৈমাসিক মানে হচ্ছে কি ভাইয়া? ত্রৈমাসিক মানে হচ্ছে 3 মাস পর পর। ত্রৈমাসিক মানে হচ্ছে 3 মাস পর পর। ত্রৈমাসিক মানে হচ্ছে নিবেদন মোহাম্মদ জিল্লুর রহমান, সদস্য সচিব জাতীয়তাবাদী কৃষক দল, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা। ভারতের আগরতলায় বাংলাদেশের সরকারি আইন কমিশনে বাংলাদেশের জাতীয় পতাকা মুসুরের মধ্যে আমি একটা মুসুরের মধ্যে এসে হেলো বাঁকা ঢাকা ইয়া মানুষে ভাই তোমরা, আমি তোমার ঢাকা বাড়ি, তোমার সমস্যা নেই, টেনশন করো না। চলো যাই, এখানে কি বলা আছে? সুদের হারটা কিভাবে দেওয়া আছে ভাইরা দেখো তো। সুদের হারটা ত্রৈমাসিক হারে দেওয়া আছে, মানে কি 3 মাস পর পর। 3 মাস পর পর ওরে আমি কত পার্সেন্ট সুদ দিব? 5% সুদ। ঠিক আছে, 5% সুদ কত মাস পর পর? 3 মাস পর পর। তাহলে 1 বছরে কত পার্সেন্ট সুদ দিব? 1 বছরে ওরে কত পার্সেন্ট সুদ দিতেছে ভাই দেখো তো। 3 মাস পর পর 3 4 12। ঠিক আছে, 3 4 12, টোটাল 12 মাসে ওরে আমি 4 বার সুদ দিতেছি। ঠিক আছে, 12 মাসে ওরে আমি 4 বার সুদ দিতেছি। তাহলে প্রত্যেক 3 মাসে যদি 5, আয় মানে কি? আয় মানে হচ্ছে আগে বলেছি ভাইয়া বার্ষিক সুদের হার। আয় মানে বার্ষিক সুদের হার। এখানে আমার কি দেওয়া আছে? টাকাটা দেখো তো, ত্রৈমাসিক হারে। ঠিক আছে, টাকাটা কিভাবে দেওয়া? ত্রৈমাসিক হারে, মানে কি 3 মাস পর পর ওরে আমি 5% দেবো। তাহলে 1 বছরে 4 বার সুদ দিতেছি, এই কারণে 5% ইন্টু 4, টোটাল 1 বছরে বার্ষিক ওরে আমি 20% সুদ দিতেছি। মানে 20টা এখন আমরা কি করব? 100 দ্বারা ভাগ করলে 0.20। ঠিক আছে ভাই, এখানে 20 কিভাবে হয়েছে বুঝতে পারছো? একটু জানাও তো 20 কেন হয়েছে বা কিভাবে হয়েছে বুঝতে পারছো কিনা? এখানে এই যে 20 হয়েছে, এই যে 20-এর হিসাব বুঝছো? সবাই একটু কমেন্ট সেকশনে জানাবো, যদি কোনো না বুঝে থাকো আমি আবার বলবো। এখন আবার বলে দিই, দেখো এখানে আয় মানে কি? আয় মানে হচ্ছে আমাদের বার্ষিক সুদের হার। ঠিক আছে, 1 বছরে আমি কতবার কত পার্সেন্ট সুদ দিতেছি। ঠিক আছে, বার্ষিক সুদের হার। কিন্তু আমার সুদটা কি দেওয়া আছে ভাইয়া? মাসিক হারে, ত্রৈমাসিক, মানে কি 3 মাস পর পর। 3 মাস পর পর আমি কত পার্সেন্ট সুদ দিচ্ছি? 5%। সেই ক্ষেত্রে আমার কি করতে হবে? 1 বছরে তাহলে কয়বার সুদ দিচ্ছি? 1 বছরে 4 বার সুদ দিচ্ছি। ঠিক আছে, তো 4 বার আমি প্রত্যেকবার আমি কত পার্সেন্ট? 5%। তাহলে 5 ইন্টু 4, টোটাল 20%। ঠিক আছে, 20% হচ্ছে কি আমার আয়ের মান, অর্থাৎ বাৎসরিক সুদের হার বা বার্ষিক সুদের হার।
এখন এটাকে সুদের হারটা কি করতে হবে, আমরা হচ্ছে 100 দ্বারা ভাগ করে দশমিক সংখ্যায় রূপান্তর করে ফেলবো। ঠিক আছে, তো এই গেল হচ্ছে, আর m এর মান তো 4 আমরা একটু আগে বের করলামই। তো এখন কি করতে হবে আমাদের, এখন নেক্সট কি করতে হবে আমাদের, এই যে 0.20, ওকে চিন্তাই করলাম 0.20 ভাগ 4 কত আসতেছে, 0.05 আনস প্লাস 1 পাওয়ার হচ্ছে 4। টোটাল এখানে কত আসতেছে, আলিয়া হায়দার শুভ, আই মানে ইন্টারেস্টেড। হ্যাঁ, আপনার বড় ভাই? ও আচ্ছা, আচ্ছা সিনিয়র বড় ভাই ক্লাস দেখতেছে। কত আসতেছে এখানে পাওয়ার করার পর কত আসতেছে, এখানে আসতেছে 1.21550625 মাইনাস 1, ঠিক আছে, গুণ 100। সেই ক্ষেত্রে 1 মাইনাস করলে কত আসে, 1 মাইনাস করলে আসে 0.21550625 গুণ 100, কত আনসার আসতেছে কত, এখন 100 দ্বারা গুণ করলে আসতেছে 21.55%, ঠিক আছে। সুতরাং জনাব সোহেলের গৃহীত ঋণের সুদের হার কত, সুতরাং জনাব সোহেলের গৃহীত ঋণের সুদের হার প্রকৃত সুদের হার কত, 21.55%। ওকে গুড, চালিয়ে যাও, ইংরেজিতে করলে ভালো। ভাইয়া এটা হচ্ছে কি ওদের নবম দশম শ্রেণী আর কি, তো ওদের হচ্ছে বোর্ড বইগুলোতে ঠিক এরকম ভাবেই দেওয়া, কিন্তু যখন আমরা হচ্ছে অনার্স লেখে যখন করি, অনার্স ফার্স্ট ইয়ারে, তখন আমরা ভাই ইংলিশে করি, যেহেতু ওদের বোর্ড বইয়ে বাংলাতে দেওয়া, এই ক্ষেত্রে হচ্ছে আমরা বাংলাতেই করি আর কি অঙ্কগুলো। তো এই হচ্ছে আমাদের আনসার। ভাইয়া সবাই বুঝতে পেরেছো কিনা? যদি বুঝে থাকো তাহলে একটু হচ্ছে কমেন্ট সেকশনে দ্রুত জানাও। ভারতীয় আগরতলায় বাংলাদেশের সরকারি হাই কমিশনে নেতৃত্ব বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা, একটু কিছু কমো কয়াস কর্ম কিছু নাই, ঠিক আছে। আচ্ছা তারপর হচ্ছে আমরা এরপর একটাতে যাই, চলো কি বলছে তারপরে ঘতে বলছে, ক ব্যাংক হতে কত টাকা জনাব সোহেল কত টাকা পাবেন তার নির্ণয়পূর্বক তার বন্ধুর পরামর্শ গ্রহণ করা যৌক্তিক কিনা বিশ্লেষণ করো, ঠিক আছে। ওকে, আবার কি লাইফ থেমে গেল? আচ্ছা চলি, শুরু করেছি। তাহলে ক ব্যাংক হতে জনাব সোহেল কত টাকা পাবেন, কি বলছে, ক ব্যাংকে 8 বছরের জন্য 9.5% হারে মাসিক চক্রবৃদ্ধিতে রাখতে চান। অন্যদিকে তার বন্ধু সুমন পরামর্শ দিলেন যে উক্ত টাকায় একটি জমি ক্রয়, জমি কিনলে একই সময় তার মূল্য 12 লক্ষ টাকা হবে। তাছাড়াও ওই জমি থেকে ফসল উৎপাদন করে আরো 2 লক্ষ টাকা আয় করা সম্ভব, ঠিক আছে। তো হচ্ছে এই মাইক্রো লাটারিকেও
আচ্ছা ঠিক আছে, ওকে চলো। তাহলে ক ব্যাংক হতে জনাব সোহেল কত টাকা পাবেন তার জন্য? ক ব্যাংকে কি বলছে? উক্ত টাকা ক ব্যাংকে 8 বছরের জন্য 9.5% হারে মাসিক চক্রবৃদ্ধিতে, এখানে একটা শব্দ আছে না মাসিক চক্রবৃদ্ধিতে, এই যে মাসিক চক্রবৃদ্ধি এই যে শব্দটা আছে, এর জন্য আমরা কি করব? I/m টু দি পাওয়ার n ইনটু m। ঠিক আছে, আমরা এই কাজটা করব। এখন এখানে আমাদের কি করতে হবে? কি করতেছে উনি? রাখতে চান। ঠিক আছে, উক্ত টাকা 6 লক্ষ টাকা সংগ্রহ করেন, তার মানে এটা কি? এটা আমাদের ভবিষ্যৎ মূল্য বের করতে হবে। ঠিক আছে, ফিউচার ভ্যালু FB is equal to PV into 1 plus I/m। এখানে I/m কেন আসছে? কারণ আমরা গত ক্লাসে পড়েছি দৈনিক সাপ্তাহিক দেখা যায় না। আজকে টেকনিক্যাল টিমের হইতেছে সমস্যা না, টেকনিক্যাল টিম হইতেছে লঙ্গি পেট রাখছে এই কারণে। হ্যাঁ, ঘোলা কিচ্ছু বোঝা যাইতেছে না। কাইটা আবার শুরু করবো? ভাই এখন ঠিক আছে তো? দেখতে পারতেছো কিনা একটু বলো তো, একটু কমেন্ট করো, কমেন্ট সেকশনে জানাও। একটু কমেন্ট সেকশনে জানাও তো ঠিক আছে কিনা। ঠিক আছে, এখন ব্ল্যাক হয়ে গেছে। ঠিক আছে, এখন কালা লাগছে। ওই কোনো মিছিল টিছিল হয়তো বা কিছু করবো আর কি, রাজনৈতিক সমাবেশ বা এরকম কিছু। সবাই খালি তো বাংলা লুঙ্গি সামলা করে। আচ্ছা চলো, আমরা ক্লিয়ার না? এখন ক্লিয়ার আসতেছে? এটা কি নেটওয়ার্ক ঝামেলা ইস্যুর কারণে? আই থিঙ্ক এই মাইক ট্রেনে জানতে চাইছো না। এখন ঠিক আছে? এখন ঠিক আছে ভাই? এখন দেখা যেতেছে? এখন ঠিক আছে, ওকে চলো। এখন এই শব্দটা আমরা কখন প্রয়োগ করবো? এখানে একটা শব্দ আছে দেখো, মাসিক চক্রবৃদ্ধিতে। ঠিক আছে, মাসিক চক্রবৃদ্ধিতে। এই মাসিক শব্দটা যখন থাকবে তখন হচ্ছে আমরা কি করব? এই সূত্রটা প্রয়োগ করব। কি করব? I/m টু দি পাওয়ার n ইনটু m। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করব? PV মানে কত? এখানে এখন PV কে আসছে কেন বলতে পারবো? ঠিক আছে, PV কেন আসছে? জনাব সোহেল একটি ব্যাংক থেকে ত্রৈমাসিক 5% হারে 8 বছরের জন্য 6 লক্ষ টাকা সংগ্রহ করেন। ঠিক আছে, এটা কি দেওয়া? তারপরে বলছে তিনি উক্ত টাকা, মানে কি এই যে 6 লক্ষ টাকা সংগ্রহ করেছেন, এই 6 লক্ষ টাকাকে উনি বর্তমানে সংগ্রহ করেছেন। 6 লক্ষ টাকা বর্তমানে সংগ্রহ করেছেন, এটা আমার কি দেওয়া? বর্তমান মূল্য দেওয়া। ঠিক আছে, বর্তমান মূল্য দেওয়া। যেহেতু বর্তমান মূল্য দেওয়া, তাহলে আমাদের কি নির্ণয় করতে হবে? ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হবে। তো এখানে আমরা কি লিখবো? PV সমান সমান 6 লক্ষ ইন্টু 1 প্লাস I মানে কি? I মানে কি হচ্ছে দেওয়া? 9.5% হারে। তাহলে হচ্ছে কি এটা সুদের হার দেওয়া। ঠিক আছে, I সুদের হার কত? 9.5%। এটাকে 100 দ্বারা ভাগ করলে আসে 0.095। ঠিক আছে, আর m এর মান কত? m কত বলছে ভাইয়া? মাসিক চক্রবৃদ্ধিতে। মাসিক চক্রবৃদ্ধি। ইকরা বলতেছে স্যার সরস্বতীর অঙ্ক করতেন না? হ্যাঁ করাবো, আজকেই করাবো, একটু অপেক্ষা করো, এরপরে আসতেছে অঙ্কটা, সরস্বতীর অঙ্ক। ঠিক আছে, আর এই অঙ্কটা হচ্ছে জমির অঙ্ক। জমির অঙ্ক সচরাচর বা প্রায় সময় মাঝে মাঝে দেখা যায় যে বোর্ড পরীক্ষায় আসে, এই কারণে এই অঙ্কটা সলভ করে দিতেছি। ঠিক আছে, সরস্বতী আসতেছে, একটু অপেক্ষা করো। ঠিক আছে, তো n মানে কত? n মানে কি? n মানে কত বছরের জন্য?
8 বছর, তাহলে n মানে কি বছর সংখ্যা n এর মান কত হবে 8। m এর মান কত হবে 12। কারণ কি এখানে বলছি কি মাসিক চক্রবৃদ্ধি, দেখো কালো কালিতে মার্ক করে রাখছি, মাসিক চক্রবৃদ্ধি যেতে বলছে প্রত্যেক মাসে মাসে আমি সুদ প্রদান করতেছি, অর্থাৎ আমি কত দিতেছি এক মাসে কতবার সুদ দিতেছি 12 বার, প্রত্যেক এক মাস পর পর 0.095, ঠিক আছে। ভাগ m এর মান কত, m এর মান হচ্ছে 12 টু দি পাওয়ার n, n এর মান হচ্ছে 8 গুণ 12, ঠিক আছে। তাহলে চলো এতটুকু পর্যন্ত শেষ। তারপর হচ্ছে 6 লক্ষ ইন্টু কি করতে হবে, কিন্তু আমাদের কাজ কি আগে এই জায়গার ভাগটা আগে করবো, ঠিক আছে। এই জায়গার ভাগ বলতে কোনটা 0.095 ভাগ 12, 0.095 ভাগ 12, ঠিক আছে। তারপর এটার সাথে আমরা কি করব, এক যোগ করব, ঠিক আছে। তারপর আমরা ইনভার্স বা পাওয়ার করব কত 8 × 12 সমান কত 96। কত আসছে 6 লক্ষ ইন্টু কত 2.1318688, ঠিক আছে। 6 লক্ষ দ্বারা গুণ করলে কত আসে গুণ 6 লক্ষ 12,79,132, 12,79,132.13 টাকা। ভাইয়া এই পার্টটা সবাই বুঝতে পেরেছো কিনা? 12 লক্ষ তাসনিম নোভা 12,79,132, হ্যাঁ ঠিক আছে। এই পার্টটা সবাই বুঝতে পেরেছো কিনা? তারপরে পার্টে আমরা যাব, ঠিক আছে। এটা হচ্ছে কি আমরা কি করলাম, এটা হচ্ছে আমরা এই যে এখানে ওনার বললো যে ক ব্যাংকের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করলাম, ঠিক আছে। তো এখন যাই, আমাদের কি বলছে ক ব্যাংক হতে জনাব সোহেল কত টাকা পাবে তা নির্ণয় করব। তা আমরা নির্ণয় করলাম, তার বন্ধুর পরামর্শ গ্রহণ করা যৌক্তিক কিনা বিশ্লেষণ করো। এখন তার বন্ধুর পরামর্শটা কি ছিল দেখি, চলে আসি। তার বন্ধু তারা কি পরামর্শ দিল, সুপরামর্শ নাকি কুপরামর্শ কি দিল। অন্যদিকে তার বন্ধু সুমন পরামর্শ দিলেন যে উক্ত টাকায় একটি জমি কিনলে একই সময় তার মূল্য 12 লক্ষ টাকা হবে, ঠিক আছে। তাছাড়াও ওই জমি থেকে ফসল উৎপাদন করে তার আরো 2 লক্ষ টাকা আয় হতে পারে। তাহলে এখন বন্ধুর পরামর্শ অনুযায়ী কি করতে হবে, লিখতে হবে, শুনুন। বন্ধুর পরামর্শ অনুযায়ী জমির ভবিষ্যৎ মূল্য নির্ণয়, বা বন্ধুর পরামর্শ অনুযায়ী, বা শুধু এটাও লিখতে পারো যে জমির ভবিষ্যৎ মূল্য নির্ণয়। লেখো, এখানে আমরা লিখে ফেলি, শুধু লিখে ফেলি কি জমির ভবিষ্যৎ মূল্য নির্ণয়, জমির ভবিষ্যৎ মূল্য নির্ণয়। জমির ভবিষ্যৎ মূল্য নির্ণয়, ঠিক আছে। এখন জমির ভবিষ্যৎ মূল্য নির্ণয় কি বলা হচ্ছে, উক্ত বছরে কি বলা হচ্ছে, উক্ত টাকা একটি জমি কিনলে একই সময় অর্থাৎ 8 বছরে তার জমির মূল্য কত টাকা হবে, জমির মূল্য হবে কত 12 লক্ষ টাকা। তাছাড়া উক্ত জমি থেকে ফসল উৎপাদন করে তার আরো 2 লক্ষ টাকা আয় হতে পারে। সেই ক্ষেত্রে কি লিখবো, আমরা কি লিখবো, এখানে হচ্ছে কি লেখা যায়, যে ভবিষ্যৎ মূল্য নির্ণয় সমান সমান জমির মূল্য বা 8 বছর পর জমির মূল্য, এই কথাটা লিখলে সব থেকে বেস্ট হয়। 8 বছর পর জমির মূল্য যোগ অতিরিক্ত আয়, অতিরিক্ত আয়, ঠিক আছে। 8 বছর পরে জমির মূল্য কত হইতেছে আমার 12 লক্ষ টাকা, ঠিক আছে। 8 বছর পর জমির মূল্য আমার 12 লক্ষ প্লাস অতিরিক্ত কত অর্থ টাকা আয় করতেছি আমি, কত অর্থ 2 লক্ষ। তাহলে জমি থেকে আমি টোটাল 8 বছর পর আমার কত আসতেছে, 8 বছর পরে কত আসতেছে 12 লক্ষ যোগ 2 লক্ষ সমান সমান কি 14 লক্ষ।
ঠিক আছে, আজকে লেখাগুলো সুন্দর আছে। হ্যাঁ আমি জানি আমার লেখা সবসময় কিউট, সবসময় সুন্দর। আপনি তো রাখছি কামলা কাটবার লিখে আমার আমার মানে কি বলতে হয়, মানে আপনি তো আমার হয়তো কর্মচারী থাকবেনি তাই না, কামলা দেওয়ার জন্য রাখাই হয়েছে আপনাকে। তো চলো তাহলে আমার জমি থেকে এখন কি বলছে আমাদের, এখন কি বলছে আমাদের, গ্রহণ করা যৌক্তিক কিনা বিশ্লেষণ করে। এখন আমাদের বিশ্লেষণ করতে হবে, ঠিক আছে। কি করতে হবে, বিশ্লেষণ। কারণ কি, জমি থেকে আমরা পাইতেছি 14 লক্ষ টাকা, আর কি ওইখান থেকে ব্যাংক থেকে পাইতেছি কত, 12,79,132 টাকা। তো সেই ক্ষেত্রে আমাদের কোনটা গ্রহণযোগ্য, বন্ধুর পরামর্শটা গ্রহণযোগ্য। ঠিক আছে, তো আমরা কিভাবে লিখবো এখন লেখাটা, কি বলা যায়, জনাব কি বলছে, কার নাম এটা, জনাব সুহেলের, জনাব সুহেলের জমি বন্ধুর পরামর্শ গ্রহণ করা উচিত। ঠিক আছে, জনাব সোহেলের বন্ধুর পরামর্শ গ্রহণ করা উচিত, বন্ধুর পরামর্শ গ্রহণ করা উচিত, কারণ বা কেননা জমিতে বিনিয়োগ করলে ব্যাংকের তুলনায় কত টাকা বেশি পাওয়া যেতেছে, ব্যাংকের তুলনায় 14 লক্ষ মাইনাস 12,79,132 টাকা সমান কত টাকা বেশি পাইতেছি। প্রশংসা করে মনে হয় ভুল করলাম। কেন ভাই প্রশংসা করে ভুল করলা কেন, লেখা তো আগের মতোই আছে। ঠিক আছে, তো সবই 12,79,000 মাইনাস করলে কত আসে, 14 লক্ষ 14,140 মাইনাস 12,79,132 কত আসছে, 1,20,868 কত টাকা, 1,20,868 টাকা বেশি পাবেন। ঠিক আছে, তাই জনাব সোহেলের বন্ধুর পরামর্শ গ্রহণ করা যৌক্তিক। বন্ধুর পরামর্শ গ্রহণ করা যৌক্তিক। ঠিক আছে ভাইরা, এদের বুঝতে পেরেছো কিনা, এই অঙ্কটা সবটা শেষ বুঝতে পেরেছো কিনা, ঘ পার্টটা বা জমির পার্টটা। ঠিক আছে, এই অঙ্ক সবটা বুঝতে পেরেছো, এই অঙ্কটা বুঝতে পেরেছো কিনা। নোভা তাস্টিম নোভা 1,20,868 1,20,868। হ্যাঁ ঠিক আছে, তোমাদের আনসার ঠিক আছে। হ্যাঁ বুঝছি, তাহলে চলো তারপরেরটাতে যাই। না
তারপরে এখানে কি আসছে, তারপরে আসছে কি বলছে মিস্টার রমেশ। তারপরে উদ্দীপকে কি বলছে, চক্রবৃদ্ধি সুদকে সেম সুদ আসলে উপর যে সুদ ধার্য করা হয় তাকে চক্রবৃদ্ধি সুদ বলা হয়। সুযোগ ব্যয় কাকে বলে, কোন একটি প্রকল্প গ্রহণের ফলে অন্য একটি প্রকল্প সুযোগ ত্যাগ করাকে সুযোগ ব্যয় বলে। ঠিক আছে, কি বলছে, জনাব রমেশ তার জমানো 5 লক্ষ টাকা একটি বাণিজ্যিক ব্যাংকে 12% হার মুনাফায় 2 মাস অন্তর চক্রবৃদ্ধিতে 8 বছরের জন্য রাখতে চান, কিন্তু তার ভাই তাকে 14% সরল সুদ, এই যে ইকরা তোমার সরল সুদ আসছে এখানে দেখো, 14% সরল সুদে একটি মেয়াদে সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে চান। ঠিক আছে, আমাদের অপশনে কি বলছে, বাণিজ্যিক ব্যাংক হতে মেয়াদ শেষে প্রাপ্য অর্থের পরিমাণ কত নির্ণয় করো। বেরি কি ক্লাস করে নাকি? না তো ক্লাস চলতেছে অনলাইন না, না তো ক্লাস চলতেছে না ঠিক আছে, এখন কি বলছো, প্রশ্নতে কি বলছে, প্রশ্নতে আমাদের বলছে জনাব রমেশ বাণিজ্যিক ব্যাংক হতে মেয়াদ শেষে প্রাপ্য অর্থের পরিমাণ, মেয়াদ শেষে, ঠিক আছে, এখানে কি বলা আছে, মেয়াদ শেষে প্রাপ্য অর্থের, মেয়াদ শেষে কত টাকা পাবো, তার মানে কি মেয়াদ শেষ হবে কি বর্তমানে না ভবিষ্যতে, অবশ্যই ভবিষ্যতে, আমাদের এখানে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হবে, অর্থাৎ কি ফিউচার ভ্যালু এফবি ইজ ইকুয়াল টু। ঠিক আছে, এখন বাণিজ্যিক ব্যাংকে কি বলছে, বাণিজ্যিক ব্যাংকে কি বলছে, বাণিজ্যিক ব্যাংকে বলছে 12% হার মুনাফায় 2 মাস অন্তর, কি বলছে আমাদের 2 মাস অন্তর, 2 মাস অন্তর চক্রবৃদ্ধি, মানে কি বছরে আমি একাধিকবার সুদ দিতেছি। ঠিক আছে, মানে কি দ্বিমাসিক সুদ, বছরে একাধিকবার সুদ দিতেছি, যখন আমরা বছরে একাধিকবার সুদ দিতেছি তখন আমরা সূত্রটা কি লিখবো, পিভি ইনটু 1 প্লাস আই বাই এম টু দি পাওয়ার এন ইনটু এম। ঠিক আছে, তাহলে এখন পিভি অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু কত, 5 লক্ষ টাকা। ঠিক আছে, পিভি হচ্ছে 5 লক্ষ, আই 1, আই হচ্ছে মানে কি সুদের হার কত টাকা, সুদের হার কত, সুদের হার 12%। তাহলে আমরা কি করতে হবে, এখানে লিখে ফেলবো, এখানে আই সমস্যা সুদের হার কত 12%, কত 0.12 এম, এম এর মান কত 2 মাস অন্তর চক্রবৃদ্ধিতে, দেখা যায় না, না ঠিক আছে, একটু মনে করে ব্লাড যাবে, সমস্যা নেই স্যার আপনি নরলি ঝাপসা, আমি তো হচ্ছে ফোকাস নিতে পারে, ফোকাস নেবে তো আমি তো এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারবো না, সমস্যা নেই, বলো বুঝতে দেখাচ্ছে না, এখন দেখা যাইতেছে, একটু কষ্ট করে দেখেন আর সবাই, এখন সব ঠিক আছে, লালের পয়েন্টটা খুবই কম, হালকা দিয়ে আবার ঠিক হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, চলো সেই ক্ষেত্রে আমাদের 2 মাস অন্তর অন্তর চক্রবৃদ্ধি কি বলছে, 2 মাস অন্তর অন্তর চক্রবৃদ্ধি করতেছে, তাহলে বছরে কয়বার, 6 বার, কারণ কি 6 দুগুণে 12, 12 মাস, তাহলে এখানে আয়ের মান কত হবে 0.12 ভাগ 6 গুণ এন, এন এর মান কত বলছে 8 বছর, এখানে কত বলা হচ্ছে, এই যে চক্রবৃদ্ধিতে 8 বছরের জন্য, চক্রবৃদ্ধি কি বলছে 8 বছরের জন্য। ঠিক আছে, এখানে এন এর মান কত বলা, 8 বলা, তো আমরা কি করব, এন সমান সমান কত লিখবো, এন সমান সমান 8, তা শেষ আমাদের এখানে কি হবে, এন 8 ইন্টু এম এর মান কত 6, তাহলে এই জায়গাতে কাজ আবার সেম আগের মতো 5 লক্ষ ইন্টু 1 প্লাস কি বলবো 5 লক্ষ ইন্টু, ঠিক আছে, কি করতে হবে 0.12 ভাগ 6, প্রথমে আমরা কি করব, এই পার্টটার কাজ আগে করব। ঠিক আছে, এই যে এখানে যে ভাগের কাজটা আছে এই বক্সের কাজ আগে করব, কত করব 0.12 ভাগ 6, কত আসতেছে হাফ প্লাস 1, এটার সাথে এখন 1 যোগ করব। ঠিক আছে, এখন এটার পাওয়ার করবো কত 8 গুণ 6, টোটাল আসতেছে কত 5 লক্ষ ইন্টু 2.587070, ঠিক আছে, তাহলে এখানে কত আসে
আনস ইন্টু কত 5 লক্ষ, 12,93,535 আনস। ঠিক আছে, তাসনিম নাম্বার ঠিক আছে, আনসার ঠিক আছে। 12 লক্ষ কত আসছিল, 12,95,000 না সরি 93,535। 535.193, এটাই হচ্ছে কি আমাদের আনসার। ঠিক আছে, এটা হচ্ছে গত ক্লাসেরই করা। ঠিক আছে, এতটুকু বুঝতে পেরেছো ভাইয়া সবাই? ঠিক আছে, এখানে এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছো? আশা করেছি বুঝতে পেরেছো। তারপরে হয়তো আমরা ঘতে চলে যাই। তারপরে ঘতে কি বলছে? ঠিক আছে, ওকে। ঘতে কি বলছে? মিস্টার রমেশের জন্য কোন পলিসিটি লাভজনক বিশ্লেষণ করো। ঠিক আছে, আমাদেরকে বিশ্লেষণ করতে বলছে। কি করতে হবে? কোন পলিসিটি। তো আমরা হয়তো প্রথম কি করলাম, বাণিজ্যিক ব্যাংকের পলিসি তো নির্ণয় করে ফেললাম, কিন্তু তার ভাইয়েরটা এখন নির্ণয় করতে হবে। কি বলছে? তার ভাই তাকে 14% সরল সুদ। সরল সুদের আমার একটা সূত্র আছে। সরল সুদের ভবিষ্যৎ নির্ণয় সূত্রটা কি? FD = PV প্লাস PV ইন্টু PV ইন্টু I ইন্টু N। ঠিক আছে, এখানে হবে কি, আমাদের যে বর্তমান মূল্য দেওয়া আছে, এই বর্তমান মূল্যটা আগে লিখতে হবে, এর সাথে কি বর্তমান মূল্যের সাথে আবার সুদের হার I বছর সংখ্যা গুণ করতে হবে। ঠিক আছে, এখন এখানে আমাদের পিভি প্রেজেন্ট ভ্যালু কত বলা আছে? আগের মতো সেম 5 লক্ষ টাকা। ঠিক আছে, 5 লক্ষ টাকা যোগ 5 লক্ষ ইন্টু আয়ের মান কত? এখানে 14% সরল সুদ। ঠিক আছে, এই যে এখানে একটা শব্দ বলা আছে, এখন বলতে পারো হ্যাঁ এই যে সরল সুদ, এই শব্দটা বলা আছে না, সরল সুদ। এই সরল সুদের জন্য আমরা এই সূত্রটা প্রয়োগ করবো। ঠিক আছে, কত লিখতে হবে এখন আমাদের? 14% বলছে, তাই না? 14 আমাদের কি দশমিকে রূপান্তর করে নিতে হবে। এখানে কি বলছে? I 14%, কত? 0.14। N এর কথা কি বলছে? একই মেয়াদের সঞ্চয়পত্রে বিনিয়োগের পরামর্শ দেন। একই মেয়াদ অর্থাৎ কত? মেয়াদ কত ছিল? 8 বছর উপরে। তাহলে এর মান কত হবে আমার? 8। ঠিক আছে, আর কিছু আছে এখানে। আর এখানে কি পিভি সমান 5 লক্ষ। শেষ। তাহলে 5 লক্ষ ইন্টু 0.14 ইন্টু 8। ঠিক আছে, এখন কত আসে দেখো। এখন আমাদের কি করতে হবে? আগে এই জিনিসের যোগের কাজটা লিখতে হবে। ঠিক আছে, 5 লক্ষ যোগ, এই যোগেরটা যোগেই থাকবে। এখন এখানে আমরা গুণ করব। ঠিক আছে, এই কাজটা করতে হবে। 5 লক্ষ গুণ 0.14 গুণ 8 কত আসতেছে? 5,60,000 টাকা। ঠিক আছে, যোগ 5,60,000 যোগ 5,60,000। ঠিক আছে, তাহলে আনসার আসতেছে কত? 10,60,000। তাহলে আমাদের এখন কি বলছে? কোন পলিসিটি লাভজনক বিশ্লেষণ করো। আমাদের এখন কি বিশ্লেষণ করতে হবে। তাহলে আমরা সঞ্চয়পত্রের সরল সুদের সঞ্চয়পত্রের কত পেলাম? সরল সুদের কত পেলাম? ভবিষ্যৎ মূল্য 10,60,000 টাকা। ঠিক আছে, তো আর ওইদিকে কত পাওয়া যেতেছিল?
ও চক্রবৃদ্ধি সুদে বাণিজ্যিক ব্যাংক কত টাকা ছিল? 12,93,535 টাকা। তাহলে আমার কোনটা গ্রহণযোগ্য? আমরা জানি কি ভবিষ্যৎ মূল্যের ক্ষেত্রে সবসময় যে টাকাটা বেশি ঠিক সেই টাকাটি আমাদের গ্রহণযোগ্য, অর্থাৎ 12,93,000 মানে বাণিজ্যিক ব্যাংক গ্রহণযোগ্য। ব্যাখ্যাটা সেম আগের মতোই, এই ক্ষেত্রে তোমরা ব্যাখ্যা দাও। ব্যাখ্যাটা হচ্ছে অনেকগুলো ঘটনা হয়েছিল। হ্যালো বুটি, এটা হচ্ছিল ব্যাখ্যা। ব্যাখ্যাটা হচ্ছে তোমাদেরকে অনেক পড়ানো হয়েছে, তোমরা জানো, ঠিক আছে? তো শেষ আমরা কি লিখবো? আচ্ছা ঠিক আছে, চলো ব্যাখ্যাটা আমি দিয়ে দিই। ব্যাখ্যাটা আমি দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম। কি ব্যাখ্যাটা লিখতে হবে? গ হতে প্রাপ্ত বাণিজ্যিক ব্যাংকের ভবিষ্যৎ মূল্য বাণিজ্যিক ব্যাংকের ভবিষ্যৎ মূল্য ভবিষ্যৎ মূল্য কত? 12,93,000 কত হয়েছে? 535। 12,93,535। অপরদিকে সঞ্চয়পত্রের ভবিষ্যৎ মূল্য আজ দেখতে ভালো লাগে না। সঞ্চয়পত্রের ভবিষ্যৎ মূল্য ভবিষ্যৎ মূল্য কত? 10,60,000 টাকা। এই ক্ষেত্রে আমরা আজকে ব্যাখ্যাটা এই ক্ষেত্রে চলো একটু অন্যভাবে দিই। ব্যাখ্যা সেম দিদি একটু বোরিং লাগতেছে, বোরিংনেসটা একটু কাটাই। কি 10,60,000 টাকা, এখন লাগবে কি? ঠিক আছে, যেহেতু কি বাণিজ্যিক ব্যাংকের ভবিষ্যৎ মূল্য বেশি, যেহেতু বাণিজ্যিক ব্যাংকের ভবিষ্যৎ মূল্য বেশি, তাই মিস্টার রমেশের বাণিজ্যিক ব্যাংকের পলিসিটি লাভজনক। বাণিজ্যিক ব্যাংকের পলিসিটি লাভজনক। পলিসিটি লাভজনক। কই চলে গেল আবার? ঠিক আছে, এখানে হচ্ছে শেষ। বুঝতে পেরেছ? আন্ডা বাচ্চারা বুঝছো সবাই? আসবনি, আসলে একটু পরিচয় করাই। ভবিষ্যতের কমার্স সেকশন নেওয়ার স্টুডেন্ট। আচ্ছা, লাইভে ইংরেজি দিতেছে কে?
ভাই ইংরেজি দিতেছে কে? আচ্ছা তারা ইংরেজি থাকুক, সমস্যা কি? হ্যাঁ সবাই সবাই আছে, একটু রাগান্বিত হোক, সবাইকে হেপে হোক। যাক শেষ। তারপর আমাদের আরেকটা সৃজনশীল আছে, কি আছে এটা দেখি চলো। কি আছে? জনাব ইমরান একজন চাকরিজীবী, তার ভবিষ্যতের কথা বিবেচনা করে তার সঞ্চিত 6 লক্ষ টাকা 5 বছরের জন্য যমুনা ব্যাংকে জমা রাখেন। নির্দিষ্ট সময় শেষে ব্যাংক তাকে 8,50,000 টাকা পরিশোধ করবে বলে আশ্বস্ত করেন। ঠিক আছে। অন্যদিকে তার বন্ধু তাকে 6 লক্ষ টাকা মেঘনা ব্যাংকে জমা রাখতে বলেন, যেখানে একই সময়ের ব্যবধানে তাকে 12 লক্ষ টাকা ফেরত দেবে। ঠিক আছে। সুযোগ ব্যয় কি, প্রকৃত সুদের হার কি, এগুলো হচ্ছে আমাদের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলকের জন্য আমরা প্রথম ক্লাসে, এই অধ্যায়ের প্রথম ক্লাসে হচ্ছে আমরা দেওয়া হয়েছিল, তোমরা এখান থেকে আনসারগুলা শিখে নিও বা শিখে নিয়ে ধরলাম। ঠিক আছে। চলো এখন আমরা অঙ্কতে যাই। উদ্দীপকের ভিত্তিতে জনাব ইমরানের যমুনা ব্যাংকে বিনিয়োগের সুদের হার নির্ণয় করো। ঠিক আছে ভাইয়েরা, প্রশ্নটা একটু ভালো করে বুঝো। ঠিক আছে। প্রশ্নটাতে কি বলছে? বিনিয়োগের সুদের হার নির্ণয়। ঠিক আছে। এখানে কিন্তু আমাদের কি বলছে? আমাদের সুদের হার নির্ণয়। ঠিক আছে। শুধু সুদের হার নির্ণয় করতে বলছে। ঠিক আছে। এখানে কিন্তু আমাদের কোনো প্রকার প্রকৃত সুদের হার বা হচ্ছে কার্যকরী সুদের হার বা ইফেক্টিভ অ্যানুয়াল রেট এরকম কিছু নির্ণয় করতে বলে নাই। এখানে কি বলছে? আমার যে সুদের হার আয় আছে, এই যে আয় নির্ণয় করি, আমরা যে আয় বলি, আয়ের পরিমাণ নির্ণয় করতে বলছে। ঠিক আছে। এই অঙ্কটাতে একটু মনোযোগ দাও। ঠিক আছে, একটু মনোযোগ দাও। এখানে হচ্ছে এই সুদের হার বললে আমরা কি বলবো না, সুদের হার বললে আমরা হচ্ছে ইএআর বা ইফেক্টিভ অ্যানুয়াল রেটের সূত্র এক্ষেত্রে আমরা প্রয়োগ করতে পারবো না। এক্ষেত্রে আমাদের একটু ভিন্ন উপায়ে হচ্ছে সলভ করা লাগবে। চলো গো। ঠিক আছে, গো। এখন সলভটা ভিন্ন উপায়ে আমরা কিভাবে করবো? আমরা হচ্ছে কি লিখবো? আমরা লিখবো এফবি সমান সমান ইন্টু পিভি ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন। ঠিক আছে, আমরা এই সূত্রটা লিখবো। লেখার পর আমাদের এখানে ফিউচার ভ্যালু দেওয়া আছে। ঠিক আছে, আমার এখানে এরকম করতেছে। কি হলো? একটু সবাইটা বল, সবাই ঠিকঠাক মতো। আজকে নেটওয়ার্ক টু মাচ ঝামেলা। লাইভ সেশন থেকে সবাই বের হয়ে গেছে? তোমরা কি বের করে দিছে? না, বের করতে কোনো কথা না, হয়তো সবাই মনে করছে শেষ হয় নাই, লাইভে হইতেছে। চলো মনে হচ্ছে আমাদের একটু নেটওয়ার্ক ইস্যু, আমাদের নেটওয়ার্ক ইস্যু চলতেছে। নিয়ে যাও, দুষ্টুমি আবার পাইতেছি না। দেখতেছি, চলো। রুল 72 দিয়ে করলে হতো না? ওকে, ঠিক আছে, এখন ঠিক আছে, এখন সবাই আসছে আবার কামিং ব্যাক। ঠিক আছে, রুল 72 আমরা কখন প্রয়োগ করব? রুল 72 যখন আমরা এই শব্দটা দেখব, দ্বিগুণ হবে। ঠিক আছে, দ্বিগুণ হবে কি দেখবো আমরা? বিনিয়োগকৃত অর্থ কত সময়ে দ্বিগুণ হবে, এই যে দেখবো আমরা এই শব্দটা দেখবো। ঠিক আছে, জাস্ট শব্দটা চিনে রাখো। ঠিক আছে, শব্দটা চিনো। রোল 72 যখন আমরা এই দ্বিগুণ হবে শব্দটা দেখবো, তখন আমরা রোল 72 কাছে যাব। এর আগে আমাদের এখন রোল 72 কোনো কাজ নাই। এই উদ্দীপকটা পড়ো তো, এই উদ্দীপকে তো আমাদের কোনো রোল 72 কোনো কাজ দেওয়া নাই, বা দ্বিগুণ হবে শব্দটি বলা নেই। কি বলা আছে দেখো, উদ্দীপকটা আমি আবারও বলতেছি। জনাব ইমরান একজন চাকরিজীবী। তিনি ভবিষ্যতের কথা বিবেচনা করে তার সঞ্চিত 6 লক্ষ টাকা 5 বছরের জন্য যমুনা ব্যাংকে জমা রাখেন।
ঠিক আছে? নির্দিষ্ট মেয়াদ শেষে আর নির্দিষ্ট সময় শেষে ব্যাংক তাকে 8,50,000 টাকা পরিশোধ করবে বলে আশ্বস্ত করে। অন্যদিকে তার বন্ধু তাকে 6 লক্ষ টাকা মেঘনা ব্যাংকে জমা রাখতে বললেন, যেখানে একই সময়ের ব্যবধানে ব্যাংক তাকে 12 লক্ষ টাকা ফেরত দিবে। এইখানে কোথাও আমাদের দ্বিগুণ হবে কথাটি উল্লেখ নাই, দ্বিগুণ হবে এই শব্দটি উল্লেখ নাই। এই কারণে আমরা এই সূত্রে রুল 72 প্রয়োগ করতে পারতেছি না, বা যখন আমাদের এই ধরনের অঙ্ক থাকবে সেক্ষেত্রে আমরা রুল 72 প্রয়োগ করব না। ঠিক আছে ভাই, বুঝতে পেরেছো? ঠিক আছে, এখন আমাদের কাজ এতটুকু, এখানে এতটুকু দেওয়া আছে। এরপরে আমাদের কাজ কি? ঠিক আছে, এরপরে কাজ হচ্ছে আমাদের সাইডগুলো চেঞ্জ করতে হবে। আমাদের এই সাইডটা টোটাল এখানে নিয়ে আসবো, পুরোটা যেভাবে আছে 6 লক্ষ ইন্টু 1 প্লাস I to the power 5 is equal to 8,50,000। ঠিক আছে, 8,50,000। ঠিক আছে, এখন আমার কি নির্ণয় করতে হবে? আয়ের মান নির্ণয় করতে হবে, তাই না? যেহেতু আয়ের মান নির্ণয় করতে হবে, 1 প্লাস I to the power 5 এই জায়গাটা আমরা এখানে রেখে দেব। ঠিক আছে, 1 প্লাস I to the power 5 এখানে আসবে, এবং এটার নিচে কি এই 6 লক্ষ টাকা কি ভাগ আকারে চলে যাবে। ঠিক আছে, পক্ষান্তর করে ভাগ আকারে চলে যাবে, 8,50,000। ঠিক আছে, এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও তো বাচ্চারা, এতটুকু পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো কিনা একটু জানাও। এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছো কিনা একটু জানাও। বুঝতাছি না, আচ্ছা আবার যাই বুঝাই, এটা ভালো করে বুঝো। বুঝতাছো না? ঠিক আছে, চলো যাই। এখানে আগে প্রশ্নটাতে পড়ো, দেখো কি বলছে। প্রশ্নটা বলছে উদ্দীপকের ভিত্তিতে জনাব ইমরানের যমুনা ব্যাংকে বিনিয়োগের সুদের হার নির্ণয় করো। ঠিক আছে, বলছে বিনিয়োগের সুদের হার মানে আমাদের এখানে যে আয় আছে, আয়ের পরিমাণ নির্ণয় করতে বলছে। এই যে আয়, মিস্টার আই, ওকে নির্ণয় করতে বলছে। ঠিক আছে, কিন্তু এখানে আমাদের আয় নির্ণয় করতে হবে। আমরা যদি সুদের হার দেখে ভাবো, সুদের হার দেখে যদি মনে করো যে আমরা ইআর এর সূত্র প্রয়োগ করব, ইফেক্টিভ অ্যানুয়াল রেট। কিন্তু ভাই, ইফেক্টিভ অ্যানুয়াল রেটের সূত্র আমরা কখন প্রয়োগ করি? যখন কার্যকরী সুদের হার, প্রকৃত সুদের হার এই দুইটা শব্দ বলা থাকে। ঠিক আছে, তখন আমরা ইআর এর সূত্র প্রয়োগ করি। কিন্তু এখানে কি বলা আছে? শুধু সুদের হার বলা আছে, যার কারণে আমাদের এই সূত্রটা প্রয়োগ করতে হবে। কি প্রয়োগ করতে হবে? ফিউচার ভ্যালু সমান সমান প্রেজেন্ট ভ্যালু ইনটু 1 প্লাস I to the power n। ঠিক আছে, এখন এখানে আমাদের ফিউচার ভ্যালু বলা আছে। ফিউচার ভ্যালু কিভাবে বলা আছে? বলা আছে কি নির্দিষ্ট সময় শেষে ব্যাংক তাকে 8,50,000 টাকা পরিশোধ করবে বলে আশ্বস্ত করে। ঠিক আছে, আশ্বস্ত করতেছে কত টাকা? 8,50,000 টাকা। কখন পরিশোধ করবে? নির্দিষ্ট সময় শেষে, অর্থাৎ কি ভবিষ্যতে পরিশোধ করবে। এই কারণে ফিউচার ভ্যালুর মান হবে বা এফবির মান হবে 8,50,000 টাকা। ঠিক আছে, তারপরে কি বলছে? পিভি প্রেজেন্ট ভ্যালু কত? প্রেজেন্ট ভ্যালু কথা বলছে কত? জনাব কি বলছে? তিনি ভবিষ্যতের কথা বিবেচনা করে তার সঞ্চিত 6 লক্ষ টাকা 5 বছরের জন্য যমুনা ব্যাংকে জমা রাখেন। জমা রাখেন মানে কি বর্তমান কাল, প্রেজেন্ট টেন্স নির্দেশ করতেছে। এই কারণে প্রেজেন্ট ভ্যালুর মান হবে কত? পিভির মান হবে 6 লক্ষ টাকা। তারপরে কি সূত্রের 1 প্লাস I to the power n। আই এখানে বছর সংখ্যা, সুদের হার দেওয়া নেই, এই কারণে যেটা আমাদের নির্ণয় করতে হইতেছে। আর বছর সংখ্যা কত বলা আছে? এই যে 5 বছরের জন্য। ঠিক আছে, এই কারণে উপরে n এর মান হবে 5। ঠিক আছে, m এর মান হবে, n এর মান হবে 5। ঠিক আছে, তো এখন আমরা এটা করে ফেলছি। আমাদের কি নির্ণয় করতে হবে? আয় নির্ণয় করতে হবে। যেটা নির্ণয় করতে হবে ওইটাকে আমরা বাম পাশে নিয়ে আসবো। এই কারণে এই যেটা আছে 6 লক্ষ ইন্টু 1 প্লাস I to the power 5, এই সবটাকে আমরা এখানে নিয়ে আসবো আমাদের বাম পাশে। ঠিক আছে, আয়ের মান নির্ণয় করার জন্য। আর এটা কি ওই পাশে চলে যাবে, পক্ষান্তর করে ফেলছি, সাইড চেঞ্জ করে ফেলছি। এখন আমার কি নির্ণয় করতে হবে? আয় নির্ণয় করতে হবে। তাহলে আয়টাকে এই পাশে রাখি, আয়টাকে সরাই ফেলি। আয়ের আগে যে 6 লক্ষ টাকা আছে ওইটা ওই পাশে গেলে ভাগ আকারে চলে যাবে। ওই পাশে যদি যায় তাহলে ভাগ আকারে চলে যাবে। তাহলে ওই পাশে উপরে আছে কত? 8,50,000 ভাগ 6 লক্ষ টাকা। ঠিক আছে, তো এখন আমরা কি লিখবো? 1 প্লাস I to the power 5 সমান সমান কত?
8,50,000 ভাগ 6 লাখ, 8,50,000 ভাগ 6 লাখ কত আসছে? 1.42 নাকি দেখি তো। 8,50,000 85 8,085 8,50,000 ভাগ কত? 60 600 1.4166 অর্থাৎ 1.42, ঠিক আছে 1.42, ঠিক আছে 42। এখন এখন এই জায়গাতে একটু মনোযোগ দাও, এই জায়গাতে মনোযোগ দাও। আচ্ছা এতটুকু যাওয়ার আগে, এর আগে পর্যন্ত যা আছে এই পার্টটা সবাই বুঝছো কিনা একটু জানাও তো। ইকরা, নোভা, মিম জানাও, একটু কমেন্ট সেকশনে জানাও তো বুঝতে পারছো কিনা। একটু জানাও। জি বুঝছি 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 বুঝছি, ঠিক আছে ঠিক আছে, জাস্ট ঠিক আছে। এখন 1 প্লাস আই টু দি পাওয়ার 5 এটা কি আকারে আছে ভাইয়ারা? এটা ব্র্যাকেটের ভিতরে আছে, আইটাকে আলাদা করতে হবে, ঠিক আছে। হ্যাঁ নিজম সরকার বলতেছে 1.4166, ঠিক আছে, কিন্তু এটা ভাগ করলে আসে 1.416667, কিন্তু আমরা কি জানি তৃতীয় ঘর বা তৃতীয় ঘরে 5 বা 5-এর অধিক থাকলে কি আর দ্বিতীয় ঘরে 1 যোগ হয়, তার মানে কি 1.42, ঠিক আছে। আশা করি এই জায়গাটা বুঝতে পেরেছো। এই কারণে হচ্ছে 1.42 লিখতে। এই জায়গা আইটা কি স্বতন্ত্র আছে না আইটা একটা একসাথে আছে, 1 প্লাস আই টু দি পাওয়ার 5 একসাথে আছে, ঠিক আছে। এখন আইটা আমার আই নির্ণয় করতে হবে, এই কারণে আইটাকে আলাদা করতে হবে। তাহলে আমরা কি করব, 1 প্লাস আই লিখবো, আর ওই পাশে 1.42 এটার ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিয়া পাওয়ার দিব 5/1, ঠিক আছে, পাওয়ার দিব 5/1। আচ্ছা 5টা একটু সুন্দর হয় নাই, চলো একটু কিউট করে দিই। পাওয়ার দিব 5/1, ঠিক আছে। এটা এভাবে করে দেবো, ঠিক আছে। এখানে যদি n এর মান 4 থাকে তাহলে 4/1 সব সময় সব ক্ষেত্রে। তোমরা 2 এর মান 4 পর্যন্ত বুঝেছিল, ঠিক আছে। আচ্ছা কি বলতে কিছুই বুঝছি না। 1 প্লাস আই এইখানে 5 থাকুক 4 থাকুক 3 থাকুক যাই থাকুক, 5 থাকলে 5/1, 3 থাকলে 3/1, 4 থাকলে 4/1। শর্টকাটে এই নিয়মটা জেনে নাও, ঠিক আছে। এখানে আরো ডিটেইলস অনেক লাইন ছিল যেগুলো বললাম না, আমরা শর্টকাট পদ্ধতিতে চলে গেলাম, ঠিক আছে। এখন এটাতে কি করতে হবে, 1 প্লাস আই, ঠিক আছে, সমান সমান, ঠিক আছে। ক্যালকুলেটর হাতে নাও, ক্যালকুলেটরে লেখো 1.42। যাদের ক্যালকুলেটরে এই চিহ্নটা আছে তারা এই চিহ্নটা দাও, এই চিহ্নটা প্রেস করো। 1.42। আর যাদের ক্যালকুলেটরে হচ্ছে এই চিহ্নটা আছে এক্স, তারপর উপরে এক্স এর উপর একটা বক্স, ওই চিহ্নটা দাও, ঠিক আছে। 1.42 ইনভার্স হচ্ছে কত? ইনভার্স হচ্ছে 5। So 5 ভাগ 1 কি করতেছি, ইনভার্স হচ্ছে কত? 5/1, 1.42 ইনভার্স 5 ভাগ 1 একসাথে করে ফেলবো, ঠিক আছে। কত আসতেছে? 1.076, 1.07426 আসবে, ঠিক আছে। ক্যালকুলেটর মোডে ঝামেলা তো ঠিক আছে, এখন ঠিক আছে চলো। 1.42 ইনভার্স হচ্ছে কত? ইনভার্স 5/1, 1.42 ইনভার্স 5/1 কত আসছে? 1.0726, ঠিক আছে। এটার মানে এটা আসছে কিনা দেখো, 1.0726 এটা আসছে কিনা দেখো।
আসছে। তাহলে এখন আমরা কি করব, আইটা এই পাশে থাকবো, ওইটা ওই পাশে কি হয়ে যাবে, ওইটা ওই পাশে মাইনাস চিহ্ন হয়ে যাবে, ওই পাশে মাইনাস চিহ্ন হয়ে যাবে। কত আসবে? 1.072649 মাইনাস 1 কত আসতেছে? সুতরাং i সমান 0 মানে কত গুণ 103 হচ্ছে 7.26%। ঠিক আছে। ইন্টারনেট বা নেটওয়ার্ক ইস্যুর কারণে হচ্ছে আমাদের লাইভ সেশনটি কেটে গিয়েছিল। বিষয়টির জন্য হচ্ছে আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমরা হচ্ছে আবার এখানে শেষ করেছিলাম, আমরা এখান থেকে আবার শুরু করতেছি। ঠিক আছে, ওকে চলো। এখানে আমরা কি ছিল 1.072649 মাইনাস 1 মাইনাস করতে হবে, কারণ কি এটা এই পাশে প্লাস আকার আছে, ওই পাশে মাইনাস আকারে চলে যাবে। ঠিক আছে, ওই পাশে হলে মাইনাস হয়ে যাবে চেঞ্জ করলে। তাহলে কত হচ্ছে? i সমান 0.072649। ঠিক আছে, i মানে কি ভাইরা? সুদের হার। আর i মানে কি? i মানে হচ্ছে কি সুদের হার। আর কার কোনো কিছুর হার যদি প্রকাশ করতে হয় ওকে আমরা কিভাবে প্রকাশ করব? গুণ 100। ঠিক আছে, তো এটাকে 100 দ্বারা গুণ করলে আসে কত? 7.26%। ঠিক আছে ভাইরা, বুঝতে পারছো অঙ্কটা? সবাই বুঝতে পেরেছো কিনা? এই জায়গাতে আমি আবারও একটু বলি, যখন তোমরা ভাগ করে ফেলবা তোমাদের কাজ শেষ। এখানে n এর মান যাই থাকুক, 2 3 4 5 6 7 8 যাই থাকুক, ওইটা কি করবা? ওই পাশে নিয়ে যাবে। 1 প্লাস আইটার ব্র্যাকেট ছাড়া মুক্ত করে দেবা, একদম মুক্ত খোলা পাখি। ওই পাশে ওইটাতে নিয়ে যাবে, কি করবা? ওইটার নিচে যত আছে ততরে তার উপরে 1 বসাই দেবা। ঠিক আছে, ওকে ভাইরা? কত? 5/1। আমার এখানে 5 আছে, নিচে 5 উপরে 1। ঠিক আছে, এটা হচ্ছে একটা শর্টকাট টেকনিক, বা এটা যা জানা রাখো আর কি। ঠিক আছে, এরপরে হচ্ছে আমরা এরপরের অঙ্কতে চলে যাই। এরপরের অঙ্কতে আমরা কি বলছি? আমার মিলে না তো ভাইয়ারা, ক্যালকুলেটরটা একটু প্রেস করো। ক্যালকুলেটরটা একটু কোন জায়গায় মিলে না? তোমার কি হচ্ছে এই জায়গায়, মানে এই জায়গাটা মিলতেছে না, তাই তো? এই জায়গাটা মিলতেছে না, তাই তো? খুব সম্ভবত এই জায়গাতে মিলতেছে না। তাহলে এক কাজ করো, দেখো ক্যালকুলেটর প্রেস করো, আমার সাথে ধরো। ক্যালকুলেটরের মোটর সব ঠিক করো। ঠিক করার পরে ক্যালকুলেটরে লেখো 1.42, তারপর ইনভার্স এই চিহ্ন। যদি তোমার ক্যালকুলেটরে এই চিহ্নটা থাকে তাহলে এটা দাও, আর যদি এরকম এক্স তারপর এক্স এর উপর একটা বক্স থাকে ওই চিহ্নটা দাও। লাইভ বারবার কাটতে যায় কেন ভাই? লাইভ বারবার কাটে হইতেছে আমাদের নেটওয়ার্ক ইস্যু আছে। ঠিক আছে, 1.42 ইনভার্স হইতেছে ঠিক আছে, এখানে লেখো ইনভার্স এই চিহ্নটা দাও। দেওয়ার পরে দেখো 1/5 এভাবে দাও, এখন আসবে। ঠিক আছে, ইনভার্স চিহ্ন দাও। দেওয়ার পর হচ্ছে স্যার আমার তো এটাই আসছে। হ্যাঁ, যাদের ক্যালকুলেটরে ইস্যুস আছে বা এটা ক্যালকুলেটরে এই পার্টটা কিভাবে করবো, এটা হচ্ছে ক্যালকুলেটরে ব্যবহার করার প্রয়োগ, বা ক্যালকুলেটর আমরা কিভাবে করবো। 1.42 আগে লিখবা, লেখার পর যাদের ক্যালকুলেটর হচ্ছে ইনভার্স এই চিহ্নটা আছে তারা এই চিহ্নটা, বা যাদের ওই চিহ্নটা আছে তারা ওই চিহ্নটা দিবা। দেওয়ার পর 1/5 বা 1/5 দিলে এই আনসার আসবে। দেখো 1/5, ঠিক আছে, 1.072649091। তাও আসে না। তাও যদি না আসে, ক্যালকুলেটরের মোডে কোনো সমস্যা আছে কিনা। যদি মোডে সমস্যা থাকে তাহলে মোডটা একটু ডিফল্ট করে নর্মাল মোডে নিয়ে নাও। ঠিক আছে, নর্মাল মোডে নিয়ে নিলে হয়ে যাবে। ঠিক আছে, 0.284 আসে ভাই আমার এখানে তো আসতেছে এই যে 1.072649 এটাই আসতেছে। ঠিক আছে, দেখা যায় না, নাই
তাহলে হচ্ছে তোমাদের ক্যালকুলেটরের মোডের সমস্যা যখনই হচ্ছে ক্যালকুলেটরের মোড সেট করে তারপর হচ্ছে এই কাজটা এভাবে করে নেবে, ঠিক আছে। 1.42 পাওয়ার দিবা বা ইনভার্স করবা কত 1/5 দিলে তোমাদের আনসার হয়ে যাবে, হয়ে গেছে। তারপরে আমরা চাই ক্যালকুলেটর হচ্ছে মোডে একটু সমস্যা আছে, হয়তো তোমাদের মোডটা একটু চেঞ্জ করে ডিফল্ট মোডে সেট করে নাও, তাহলে হয়ে যাবে। ডিফল্ট মোডে সেট করলে হয়ে যাবে। এখন আমাদের কি বলছে, উদ্দীপকের আলোকে দুটি ব্যাংকের মধ্যে কোন ব্যাংকে টাকা রাখা যুক্তিযুক্ত বলে তুমি মনে করো, ঠিক আছে। কোন ব্যাংকে টাকা রাখা যুক্তিযুক্ত। এখন এখানে তো আমাদের ভাইয়া বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য দুইটা দেওয়া আছে, দেখো তো কি দেওয়া আছে। তার বন্ধু টাকা 6 লক্ষ টাকা, এই যে এখানে 6 লক্ষ টাকা মেঘনা ব্যাংকে জমা রাখতে বলছে, তাকে 12 লক্ষ টাকা দিবে, ঠিক আছে। ওইখানে বলছে কি 6 লক্ষ টাকা বলছে, ওইখানে তারা 8.5 লক্ষ টাকা দিবে। ওকে ফাইন, ভালো কথা, ঠিক আছে। এখন এইটা কি কো আমারটাতেও আইতেছে না, কি আসতেছে না 0., হ্যাঁ ইয়ামিন হামিদ বা ইকরা তুমি ঠিক আছে, 0.1.0726 ওইটাই ঠিক আছে, ঠিক আছে। তো এখানে যেহেতু দুইটারই বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য দেওয়া, আর আমরা গতে সুদের হার নির্ণয় করছি, তাহলে হচ্ছে আমরা এখানে সুদের হার নিয়ে কাজ করব, ঠিক আছে। সুদের হার নিয়ে কাজ করব, ঠিক আছে, সুদের হার নিয়ে কাজ করব। এখন দেখো তো, ও রাখতেছিল 6 লক্ষ টাকা, পাইতাছি কত 12 লক্ষ টাকা। তাহলে 6 দুগুণে কত 12, দ্বিগুণ, এই যে 2 গুণ হইতেছে কিনা, দিতেছে 6, ব্যাংকে দিতেছে কত 6 লক্ষ, ব্যাংকে দিতেছে 6 লক্ষ, এই জায়গাতে বুঝো। মেয়াদ শেষে পাইতেছে কত 12 লক্ষ, ঠিক আছে। মেয়াদ শেষে পাইতেছে 12 লক্ষ। তাহলে সেই ক্ষেত্রে দ্বিগুণ হইতেছে তো 6 দুগুণে 12, তখন আমরা কি করব, রুল 72 প্রয়োগ করব, ঠিক আছে। রুল 72, কারণ কি যেখানে অর্থ দ্বিগুণ হইতেছে এই শব্দগুলো উল্লেখ থাকে, তখন আমরা কি করব, রুল 72 প্রয়োগ করব, ঠিক আছে। তাহলে আমরা উপরে কি লিখবো, উদ্দীপকের আলোকে দুটি ব্যাংকের মধ্যে কোন ব্যাংকে টাকা জমা রাখা যুক্তিযুক্ত, তার জন্য হচ্ছে সুদের হার নির্ণয়। উদ্দীপকের আলোকে দুটি ব্যাংকের মধ্যে কোন ব্যাংকে টাকা রাখা যুক্তিযুক্ত। আই থিঙ্ক ক্যামেরাটা শীত লাগতেছে, তাই ও কাঁপতেছে। হ্যাঁ ভাই, তুমি যে তোর ক্যামেরায় শীত লাগা বুঝছো, তাহলে তোমার বাসা থেকে হইতেছে একটা হুডি, জিপার বা হচ্ছে ব্ল্যাঙ্কেট বা কিছু একটা নিয়ে দিয়েছো ক্যামেরাটাকে। যুক্তিযুক্ত, তার জন্য যুক্তিযুক্ত হবে তার জন্য। কি বলছে ওইখানে, কি বলছে, মেঘনা ব্যাংকের সুদের হার নির্ণয়। মেঘনা ব্যাংকের সুদের হার নির্ণয়।
সুদের হার আমরা কি করবো, রুল 72, ঠিক আছে, রুল 72, ঠিক আছে। আয় সমান সমান কত, 72 ভাগ আয় সমান সমান কত, রুল 72 ভাগ কি এন, 72 মানে কত, 72, এখানে এন মানে কত দেওয়া আছে, এন মানে কত 6 লক্ষ টাকা একই সময়ের জন্য, একই সময়ের জন্য বলতে কত 5 বছরের জন্য, 5 বছরের জন্য। তাহলে 72কে 5 দ্বারা ভাগ করে কত আসে, 14.40, ঠিক আছে। 14.40% বা পার্সেন্ট, ঠিক আছে। ভাইরা এই পার্টটা বুঝছো কিনা একটু জানাও তো, এই পার্টটা বুঝতে পেরেছো কিনা একটু জানাও। আজকে হচ্ছে ইয়া কই কি জানে, মুস্কান, মুস্কান ছিল, মুস্কান নেই। চলো এতটুকু বুঝতে পারছো? ওকে, ওকে, ঠিক আছে। তাহলে সুদের হার কোনটাই বেশি দেখো তো, ওইটার মধ্যে সুদের হার কত পার্সেন্ট ছিল আমার, ওইটার মধ্যে ওই ব্যাংকে আমার সুদের হার কত দিতেছে 7.26%, আর ও আমার কত দিতেছে 14.40% বা 14.40%, ঠিক আছে। তাহলে কি বলে, যে ব্যাংকে সুদের হার বেশি ওই ব্যাংকে আমরা টাকা বিনিয়োগ করবো। তাহলে আমরা কি লিখতে পাবো, তাহলে লিখবো আমরা গ হতে প্রাপ্ত, গ হতে প্রাপ্ত কি প্রাপ্ত, গ হতে আমরা কি পাই, গ হতে পারি কোন ব্যাংকের, যমুনা ব্যাংকের সুদের হার, যমুনা ব্যাংকের সুদের হার 7.26%। অন্যদিকে কত, মেঘনা ব্যাংকের, মেঘনা ব্যাংকের সুদের হার 14.40%, ঠিক আছে। তাহলে আমরা কি লিখবো, যেহেতু মেঘনা ব্যাংকের সুদের হার বেশি, সরি কি মেঘনা ব্যাংক তো, হ্যাঁ মেঘনা ব্যাংকের সুদের হার বেশি, মেঘনা ব্যাংকের সুদের হার বেশি, তাই কি করতে হবে, নাম কি, জনাব ইমরানের মেঘনা ব্যাংকে টাকা বিনিয়োগ করা বা টাকা জমা রাখা যুক্তিযুক্ত। জনাব ইমরানের যাই, জনাব ইমরানের মেঘনা ব্যাংকে টাকা যোগ করা, মেঘনা ব্যাংকে টাকা রাখা যুক্তিযুক্ত, ঠিক আছে।
ভাইরা সবাই বুঝতে পেরেছ? ভাইরা এখানে সমাপ্ত। ভাই কালকে ক্লাস দেবো। আচ্ছা ঠিক আছে, এখানে সমাপ্ত। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। কারো যদি কোনো সমস্যা থাকে তাহলে হচ্ছে আমাদের মেসেঞ্জার গ্রুপ আছে, ওইখানে হচ্ছে সবাইকে জানা সমাধান করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।